হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমাদের বিষয় হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এই অধ্যায়ে আমরা শিখব একটি ডিটারমিনেন্ট বলতে আমরা কি বুঝি, ডিটারমিনেন্টকে কি করে এক্সপ্রেস করা হয় এবং ডিটারমিনেন্টের অর্ডার কি, ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের পজিশন সাইন কীভাবে নির্ণয় করতে হবে এবং ডিটারমিনেন্টের মাইনর ও কোফ্যাক্টর। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখে নেওয়া যাক ডিটারমিনেন্ট কি। ধরো তোমাকে দুটো ইকুয়েশন দেওয়া হয়েছে, একটি a1x প্লাস b1 ইকুয়াল টু 0 এবং আরেকটি হচ্ছে a2x প্লাস b2 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশনের মধ্যে তোমাদের যদি বলা হয় এদের সহগগুলির মধ্যে সম্পর্ক বের করো, অর্থাৎ কোফিসিয়েন্টগুলির মধ্যে সম্পর্ক বের করো, যেখানে এক্সকে অপনয়ন করে নির্ণয় করতে হবে, তাহলে খুব ইজি হয় ব্যাপারটা। যেমন এখান থেকে পাবো আমরা x ইকুয়াল টু মাইনাস b1 বাই a1 এবং এখান থেকে পাবো x ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। সুতরাং এই দুটোকে তুলনা করলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। মাইনাস ক্যান্সেল করার পর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। তো ভিউয়ার্স, এখানে এই যে অংশটুকু আসলো 0 ছাড়া, এই অংশটুকুকেই আমরা বলি ডিটারমিনেন্ট এবং এটিকে এক্সপ্রেস করা হয় এইভাবে a1 b1 a2 b2। তো এই যে a1 b1 a2 b2 কি করে আসলো? তো এই পুরো ব্যাপারটাকে এত কিছু ক্যালকুলেশন না করে আমরা যদি দেখি এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এটিকে আগে লিখেছি, এটিকে পরে লিখেছি, তো এর নিচে যদি আমি এটিকে বসাই দিই দেখতে এরকম হবে a1x প্লাস b1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2 ইকুয়াল টু 0। অর্থাৎ এই দুটো ইকুয়েশনের কোফিসিয়েন্টগুলোকে পাশাপাশি খালি লিখলেই হয়ে যাচ্ছে আমার এই ডিটারমিনেন্টটা। অর্থাৎ কোনো দুটি ইকুয়েশন থেকে যদি আমাকে কোফিসিয়েন্টগুলোর মধ্যে সহগগুলির মধ্যে সম্পর্ক বের করতে বলে, তাহলে তার সহজ উপায় হচ্ছে সেটিকে ডিটারমিনেন্ট আকারে লিখে ছেড়ে দেওয়া এবং ইকুয়াল টু 0 বসালেই আমার সম্পর্ক হবে। 0 না বসা পর্যন্ত এই অংশটুকে আমরা বলতে পারছি ডিটারমিনেন্ট। তো এখানে একটি বিষয় সাবধান থাকতে হবে, ডিটারমিনেন্ট লেখার সময় এই দাগ দুটো সমান্তরাল চিহ্ন দুটি দেওয়ার সময় যদি কেউ ভুল করে সেটিকে ব্র্যাকেট করে দেয় তাহলে কিন্তু সেটি ম্যাট্রিক্সে পরিণত হবে। এবং এখান থেকে তোমরা আরেকটি জিনিস জানতে পারছো, সেটি হচ্ছে আমি বললাম যে এটিকে ডিটারমিনেন্ট বলে, এখান থেকে এই পর্যন্ত অংশটি ডিটারমিনেন্ট এবং এইটাকেই এক্সপ্রেস করা হয়েছে এইভাবে। অর্থাৎ যেহেতু এর মান আছে, তার মানে এই ক্ষেত্রে এর মান কত? 0। অর্থাৎ ডিটারমিনেন্টের কিন্তু মান আছে, যেটি ম্যাট্রিক্সে ছিল না। ম্যাট্রিক্স কেবলমাত্র একটি রো আর কলামের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট এখানে আমরা ডিটারমিনেন্টের একটি মান পাবো। এখন আমরা আসি অর্ডার। ডিটারমিনেন্টের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো যে দুটি রো দুটি কলাম এসেছে এখানে। তো মনে রাখবে সবসময় ডিটারমিনেন্ট স্কোয়ার শেপে থাকে, অর্থাৎ রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সবসময় ইকুয়াল থাকতেই হবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে। তাই এই ক্ষেত্রে যদি আমি এটাকে ম্যাট্রিক্স বলতাম তাহলে তার অর্ডার বলতাম 2/2 যদি এটি ম্যাট্রিক্স হতো, কিন্তু ডিটারমিনেন্টে এটিকে আমরা বলবো সেকেন্ড অর্ডার, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। কারণ কি, এখানে 2/2 বলার কোনো অর্থ নেই, কারণ যেহেতু রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, তাহলে যদি কোনো ডিটারমিনেন্টের রো এর সংখ্যা 3 এবং কলামের সংখ্যা 3 হয়, তাহলে সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্টের অর্ডার বলবো আমরা থার্ড অর্ডার। অর্থাৎ ডিটারমিনেন্টের অর্ডারের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম থাকে। আশা করি বুঝতে পেরেছো, ডিটারমিনেন্টের অর্ডারে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম থাকে এবং সেই ক্ষেত্রে ওর যদি নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম যদি n হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি nth অর্ডার, অর্থাৎ n তম ক্রমের ডিটারমিনেন্ট। যদি রো এবং কলামের সংখ্যা 4 হয়ে যায় তাহলে সেটি ফোর্থ অর্ডার হবে। তো আমরা এখন একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সাম্পল দেখব। দেখো, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেখতে কিরকম হবে? a1 b1 c1
A2 B2 C2 A3 B3 C3। এই ছিল একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের শেপ। এইভাবে লেখা হয় থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে। এখন আমরা দেখব ডিটারমিনেন্টের এই যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটি এলিমেন্টের একটি করে চিহ্ন দেখব। তো ভিউয়ার্স, আমরা দেখলাম ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার হতে পারে, ফার্স্ট অর্ডার হতে পারে। তো ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট কীরকম হবে? ওটা একটি সিঙ্গেল এলিমেন্ট হবে, অর্থাৎ একটি ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে তার ভিতরে একটাই এলিমেন্ট থাকবে। তো হয়তো তোমাদের মনে এটি কোশ্চেন ছিল, তো আমি একটু বলে দিলাম। তো আমরা আসি ডিটারমিনেন্টের পজিশন সাইন নিয়ে। তো একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার যদি ডিটারমিনেন্ট থাকে তাহলে তা দেখতে এরকম হয়। এই চারটি এলিমেন্টের যদি পজিশন এরকম হয়ে থাকে তাহলে কোথায় কি চিহ্ন বসবে? তো মনে রাখবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য এই চিহ্নটি প্লাস, এখানে মাইনাস, আবার মাইনাস, আবার প্লাস হবে। এবার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেখি, আমি একটু পরে এটা রুলস দিয়ে দিব। তো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর পজিশন চিহ্ন প্লাস মাইনাস প্লাস, তারপর আবার মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস। তো দেখো, যেহেতু তোমাদের ক্লাস 12-এর জন্য কেবলমাত্র সেকেন্ড এবং থার্ড অর্ডার ডিটারমিনেন্টই ইউজ করতে হয়, তাই তোমরা যদি ওই বড় সূত্র মনে না রাখো তাতেও কোনো প্রবলেম নেই। তবে সূত্রটি মনে রাখা কোনো একটা কঠিন কাজ না। তোমরা দেখে নাও পজিশন সাইন। পজিশন সাইন বের করার আগে আমি একটু ছোট্ট কথা বলি। লেট Aij be a determinant of nth order। যদি এটি একটি nth অর্ডারের ডিটারমিনেন্ট হয়, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে nটি রো আছে, nটি কলাম আছে, অর্থাৎ i এর ভ্যালু এখানে 1 2 3 থেকে শুরু করে n পর্যন্ত হতে পারে, এবং জেরো ভ্যালু 1 2 3 থেকে শুরু করে n পর্যন্ত হতে পারে। এরকম একটি এত বড় ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটি জায়গার এলিমেন্টের চিহ্ন আমরা খুব সহজে বের করতে পারি। দেখো কি হবে, ফর্মুলা হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস j, -1 টু দি পাওয়ার i প্লাস j। এখন i কি j কি? i হচ্ছে, তোমরা জানো i হচ্ছে রো এর সংখ্যা এবং j হচ্ছে কলামের সংখ্যা। অ্যাজ এক্সাম্পল, ধরো এই চিহ্নটি মাইনাস হলো, কেন হলো একটু খেয়াল করে দেখো। এখানে i এর ভ্যালু কত? এটি 2 নম্বর রোয়ের এলিমেন্ট, তার i এর ভ্যালু 2, এবং এটি 3 নম্বর কলামের এলিমেন্ট, অর্থাৎ j এর ভ্যালু 3। তো তোমরা যদি -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 করো তাহলে পাচ্ছ -1 টু দি পাওয়ার 5, অর্থাৎ কোনো নেগেটিভ একটি সংখ্যা -1 তার উপর যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে আমরা জানি -1 আসে, অর্থাৎ এই জায়গায় মাইনাস চিহ্ন। আবার এই চিহ্নটির কথা দেখো, এখানে i কত ছিল? এখানে i ছিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং j ছিল 1 নম্বর, অর্থাৎ -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। অর্থাৎ এই জায়গার চিহ্ন কিন্তু এইভাবে প্লাস এসেছিল। তোমরা ক্লাস 12-এর জন্য ডাইরেক্ট এটি মনে রাখতে পারো, অথবা ফর্মুলাটি অবশ্যই মনে রাখবে। ফর্মুলা দিয়ে এখানে বের করার চেষ্টা করবে না, কিন্তু ফর্মুলাটি মনে রাখবে, কারণ তোমাদের জয়েন্টে বা এমসিকিউ এর কিছু কোশ্চেনে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে লাগতে পারে। আরেকটি সহজ বুদ্ধি দিচ্ছি এই টেবিলটি বা এই টেবিলটি মনে রাখার, সেটি হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, যে কোনো একটি চিহ্নের পাশে বা উপর নিচে, পাশাপাশি বা উপর নিচে একই চিহ্ন নেই, অর্থাৎ এখানে মাইনাস থাকলে এর উপরে প্লাস হবে, নিচে প্লাস হবে, বা পাশেও প্লাস হবে, ডান পাশে তো নেই, থাকলেও প্লাস হতো। বা এই চিহ্নটির কথা দেখো, প্লাস, এর উপরে মাইনাস, নিচে মাইনাস, বায়ে মাইনাস, ডানে মাইনাস, কোনোখানে দেখার বিষয় নেই, উপর নিচ ডান বা, দেখবে একই চিহ্ন থাকবে না। এইভাবে সহজেই তোমরা মনে রাখতে পারো একটি ডিটারমিনেন্টের পজিশন চিহ্ন করি। এখন সেটি যদি একটি ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট হতো, অর্থাৎ যদি একটাই এলিমেন্ট থাকে, সেই ডিটারমিনেন্টে কি হবে? একটাই এলিমেন্ট থাকলে রো 1 কলাম 1, অর্থাৎ 1 প্লাস 1 করে জোর আসে, তাই এখানে চিহ্ন প্লাস হতো। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের যে এলিমেন্টটি থাকে তার চিহ্ন প্লাস হয়।
কিন্তু সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস, থার্ড অর্ডারের ক্ষেত্রে এইভাবে হবে। আর আফটার অল nth অর্ডারের জন্য যা হবে তা হচ্ছে এই ফর্মুলাটি। তো ভিউয়ার্স, আশা করি আমরা বুঝে গেছি একটি ডিটারমিনেন্টের বিভিন্ন পজিশনগুলির চিহ্ন কি হবে। এখন আমরা যাচ্ছি এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ একটি ডিটারমিনেন্টের মান কি করে নির্ণয় করা হবে, ডিটারমিনেন্টকে বিস্তৃতি কি করে করতে হবে। তো ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ, একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের হেল্পে আমরা দেখবো একটা ডিটারমিনেন্টকে কি করে বিস্তৃতি করা হয়। তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে আগে আসি। তো এটি একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট এবং এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য বিস্তৃতির রুলসটি হচ্ছে, প্রথম যে কর্ণ আসে টপ লেফট বাঁ দিকের উপর থেকে দেখা শুরু করবে, এই পাশে আগে গুণ করতে হবে। তো ওই পাশে গুণ হলে আমরা যে রাশিটি পাচ্ছি তা হচ্ছে A1 D1। আমি একটু সহজ করার জন্য আমি এটাকে A2 B2 লিখে দেই। তো এখানে আমরা পাচ্ছি A1 B2। এরপর ফার্স্ট এই গুণটি হয়ে গেলে আমরা এই পাশে গুণ করব। তাহলে গুণ করলে হবে A2 B1 A2 B1, অর্থাৎ এই পাশে আগে গুণ করব, তারপর এই পাশে গুণ করব। সেকেন্ড টাইম গুণ করার সময় মাঝখানে একটি মাইনাস বসিয়ে দেব, অর্থাৎ A1 B2 মাইনাস B2 A1। এই ছিল একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতি করার পদ্ধতি। এই যে বিস্তৃতি করে যেটা পেলাম সেটিই হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু। একটি এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে 2 3 1 5, তাহলে এর মান কত? তো ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে, প্রথমে 5 দুগুণে 10 মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল টু 7। এই হচ্ছে উপরে ডিটারমিনেন্টের ভ্যালু এবং সেটি এক্সপ্রেস করার পদ্ধতি এরকম। এখন যদি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হয় তাহলে আমরা কি করব? এটি খুব ইন্টারেস্টিং জায়গা, একটু ভালো করে দেখবে। তো ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার হলে ডাইরেক্ট আমরা বের করতে পারি। যখনই সেকেন্ড অর্ডার থেকে বেশি অর্ডারে হয়ে যায় তার অ্যাকচুয়াল পদ্ধতিটা হচ্ছে এরকম। তোমাকে সর্বপ্রথম যে কোনো একটি রো বা কলাম ফ্রিজ করতে হবে। ঠিক বোঝা গেল না? তো ধরো আমি ফার্স্ট রোকে ফ্রিজ করে দিলাম, এটি ফিক্সড আমার জন্য, আমি পরে বলছি। সাধারণত সবাই ফার্স্ট রোকে ফ্রিজ করেই করে, তো আমি ফার্স্ট রোকে এখানে ফ্রিজ করলাম। এখন এই রোয়ের একটি একটি করে এলিমেন্ট নিতে হবে। প্রথম এলিমেন্টটি কত আছে? A1। তো সর্বপ্রথম এই রোয়ের প্রথম এলিমেন্ট A1, আমি এখানে লিখছি A1। এবার এই A1 এলিমেন্টটা যে রো এবং যে কলামের, সেই রো এবং সেই কলামটাকে তুমি মনে মনে ডিলিট করো। অর্থাৎ এই রো আর এই কলাম, এই দুটোকে তুমি মন থেকে মুছে দাও। তাহলে কি পাচ্ছ? তাহলে এখানে দেখা যাচ্ছে এই রো আর এই কলাম বাদ দিলে B2 C2 B3 C3 থাকছে। এইটাকে দিয়ে একটি ছোট ডিটারমিনেন্ট বানাও, B2 C2 B3 C3। কি হয়ে গেল? এই এলিমেন্টকে নিয়ে আমরা এরকম পেলাম। এবার ঠিক পরের আরেকটি এলিমেন্ট নেব। আমি একটু গ্যাপ রাখছি কারণ এখানে একটি প্লাস বা মাইনাস চিহ্ন বসাতে হবে। কি বসাতে হবে সেটি আমি বলছি। যদি তোমাদের এলিমেন্টগুলোর পজিশন সাইন মনে থাকে তাহলে কোনো ব্যাপারই না। প্রথমটি প্লাস ছিল, পরেরটি মাইনাস, তাহলে তোমরা এখানে মাইনাস বসিয়ে দাও এবং এই এলিমেন্টটি বসাও B1। B1 যখন তুমি বসাবে তখন গেস করো B1 এর রো এটি, অর্থাৎ এটি নেওয়া যাবে না, এটি ডিলিট। এবং সাথে B1 এই কলামে অবস্থিত, অর্থাৎ এই রো এবং এই কলাম বাদ দিলে তোমার থাকছে A2 C2 A3 C3। তুমি এখানে লেখো A2 C2 A3 C3। এই হচ্ছে তোমার এই এলিমেন্টের জন্য হয়ে গেল। এরপরে আসলাম আমি এই ফার্স্ট রোয়ের লাস্ট এলিমেন্ট C1। এই জায়গায় পজিশন চিহ্ন দেখতে গিয়ে আমরা দেখেছিলাম প্লাস মাইনাস কি হয় আবার প্লাস, অর্থাৎ এখানে হয়ে যাবে প্লাস। এবং একই রকম এই রো এবং এই কলাম বাদ দিলে থাকে A2 B2 A3 B3।
A2 B2 A3 B3। তো এই হচ্ছে টোটাল আমার এক্সপ্যানশন, অর্থাৎ এই ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করলে আমরা এতটুকুই পাবো। তো যে কোনো একটি রোকে ধরলেই হবে এখানে, বা একটি কলামকে ধরলেই হবে। তো আমি কিন্তু আবার বলছি, এখানে যে আমরা এক্সপেনশনটা করলাম এটিকে বলা হয় ফার্স্ট রো এর সাপেক্ষে, অর্থাৎ প্রথম সারি সাপেক্ষে বিস্তৃতি। এর মানেটা হচ্ছে একটি ডিটারমিনেন্টকে চাইলে তুমি যে কোনো রো সাপেক্ষে বিস্তৃতি করতে পারো, বা যে কোনো কলাম সাপেক্ষে বিস্তৃতি করতে পারো, মান একই আসবে। তো তোমার ইচ্ছে তুমি কি করবে। অ্যাজ ইউজুয়াল আমাদের সুবিধার জন্য আমরা সবসময় ফার্স্ট রো এর সাপেক্ষেই বিস্তৃতি করে থাকি, কিন্তু কিছু বড় বড় প্রবলেমে আমাদের দেখে শুনে বিস্তৃতি করতে হয়, কোন রো এর সাপেক্ষে বা কোন কলামের সাপেক্ষে করব, সেটি আমি পরে একটু টিপস দিয়ে দিব। দেখো, তো এই প্রবলেমটার জন্য আমরা বিস্তৃতি করে এরকম বানালাম। এখন তোমরা জানো একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতি কি করে করে, অর্থাৎ এইভাবে। তো আমরা যেটা পাবো সেটি হচ্ছে A1, এবং এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে B2 C3 মাইনাস B3 C2, তারপরে B1 A2 C3 মাইনাস A3 C2, তারপর C1, এবং এখানে ক্রস মাল্টিপ্লিকেশন A2 B3 মাইনাস A3 B2। এই হচ্ছে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের কমপ্লিট বিস্তৃতিকরণ। তবে দেখো, যখন তোমরা ক্যালকুলেশন করবে তোমরা চাইলে এই সেকেন্ড লাইনটিকে স্কিপ করতে পারো, অর্থাৎ এটি বাদ দিয়েও একবারে করতে পারো। কি করে আমি দেখাচ্ছি। তো এটি বোঝা হয়ে গেছে আশা করি। এখন আমরা একটি এক্সাম্পল দেখব, এরকম নিউমেরিক ভ্যালু নিয়ে কি করে তার মান নির্ণয় করতে হয়। ধরো তোমাকে বললো এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করো, 1 3 5 -1 2 7 8 3 2। তো খুব সিম্পল, আমি ফার্স্ট রো এর সাপেক্ষে যদি যাই তাহলে প্রথমে 1 নিব, ইনটু এই রো আর এই কলাম, একে মনে মনে বাদ দিলে আমার এই দুটো থাকে, অর্থাৎ এই অংশটুকু থাকে। তো 2 দুগুণে 4 মাইনাস 3 7 21 হয়ে গেল। তারপরে এলিমেন্ট হচ্ছে 3, এবার এখানে বসবে -3, কারণ এটির পজিশনে মাইনাস আছে। এই রো আর এই কলাম বাদ দিলে আমার হয়ে যাবে এটা 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 এটা, অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ হবে -2, তারপর মাইনাস 7 56, তারপর চিহ্ন প্লাস, এবং এখানে হবে 5। 5 যখন নেব তখন এই রো আর এই কলাম বাদ যাবে, থাকবে এতটুকু, অর্থাৎ -3 -16, -3 -16। তোমরা হয়তো এই পদ্ধতিটি জানো, ক্লাস 11-এ যখন তোমরা ভেক্টরে ক্রস গুণ করেছো তখন হয়তো ফিজিক্সে তোমাদের এতটুকু হয়তো দেখিয়েও দিয়েছে। যাই হোক, আমি এটি ব্যাখ্যা করছি, আরও অনেকভাবেও ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। দেখো, তো এখানে হচ্ছে -17, পরে -3 ইন্টু -58, অর্থাৎ +3 ইন্টু 58, তারপর -5 ইন্টু 19। তোমরা এর মান নির্ণয় করবে, যা আসবে সেটি ভ্যালু। তো দেখো, এই জায়গায় যে কাজটি আমি করলাম, তো সেকেন্ড লাইনে যে আমি ছোট ছোট ডিটারমিনেন্টগুলো লিখেছিলাম সেই লাইনটি কিন্তু বাদ দিয়ে লিখেছি। তো ঠিক বাদ দিয়ে লিখলে কোনো অসুবিধা নেই। তোমাদের ওই জায়গাটা শেখানোর পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, যদি এর থেকেও কোনো বড় ডিটারমিনেন্ট দেয়, অর্থাৎ ধরো A1 B1 C1 D1, A2 B2 C2 D2, A3 B3 C3 D3, A4 B4 C4 D4। ক্লাস 12-এ কোথাও থাকবে না, বা তবু বলছি আমি, এরকম ডিটারমিনেন্ট থাকলে তাহলে তোমরা কী করে বিস্তৃতি করতে। শুধুমাত্র ওই সূত্র দিয়ে তো, ডাইরেক্ট এইভাবে সূত্র দিয়ে তো এই ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতি হবে না, কিন্তু সেই ক্ষেত্রে রুলসটি একই। তুমি যে কোনো একটি রোকে ফ্রিজ করে নাও, তারপর এই এলিমেন্ট যখন নেবে এই রো আর এই কলাম বাদ দিয়ে বাকি ডিটারমিনেন্টটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে A1 লেখার পর এইরকম একটি
A1 লেখার পর এই রো আর এই কলাম বাদ দিলে বাকি যে ডিটারমিনেন্টটা থাকে সেরকম একটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট আসবে। তারপর আসবে মাইনাস B1 এবং তারপর তুমি আবার একটি এই B1 এর রো আর কলাম বাদ দিয়ে আরেকটি 3/3 অর্ডার পাবে। তারপর C1 এর জন্য আরেকটি 3/3 অর্ডারের এবং D1 এর জন্য আরেকটি 3/3 অর্ডারের পাবে এবং প্রত্যেকটি 3/3 অর্ডার ডিটারমিনেন্টের মান যখন তুমি বের করে এখানে বসাবে তারপরেই তুমি অ্যাকচুয়ালি এই 4/4 মানে 4th অর্ডারের যে ডিটারমিনেন্ট তার ভ্যালু বের করতে পারবে। তো এই ছিল ডিটারমিনেন্টের এক্সপ্যানশন। এখন আমরা দেখব ডিটারমিনেন্টকে আরও একটি পদ্ধতিতে এক্সপ্যান্ড করা যায়। তার আগে আমি আরেকটি কথা বলছি যে একটি ডিটারমিনেন্টকে তুমি চাইলে যে কোনো রো বা যে কোনো কলাম সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো। অ্যাজ এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো তোমাকে একটি ডিটারমিনেন্ট দেওয়া হলো 1 3 -7 8 0 0 7 3 5। এই ডিটারমিনেন্টের মান কত? বা আরেকটি ডিটারমিনেন্ট দেওয়া হলো এরকম 3 5 7। আচ্ছা, এখানে আমি 0 নিলাম, 3 8 -1 2 8 0। তো এখানে দুটো ডিটারমিনেন্ট নিয়েছি, তোমাকে মান বের করতে দিল। তো অ্যাজ ইউজুয়াল তুমি যখন এই ফার্স্ট ডিটারমিনেন্টের মান বের করবে কি করবে? 1 ইন্টু এই রো আর কলাম বাদ দিলে গুণ হয় এটা, অর্থাৎ 0 -0। তারপর নেবে -3, তখন তোমার এই রো এর সঙ্গে এই কলাম বাদ যাবে, অর্থাৎ গুণ হবে 5 8 40 -7 0 0 হয়ে গেল। এখন তোমাকে আবার -7 নিতে হবে। -7 যখন নেবে তখন তোমার এই রো আর এই কলাম বাদ দিয়ে বাকি থাকবে 3 8 24 -0, অর্থাৎ আলটিমেটলি ক্যালকুলেশন করে এখানে আসছে 0, এখানে আসবে -120 আর এখান থেকে তুমি পাচ্ছ -7 আর 24 গুণ করতে হবে, 4 7 28 7 2 14 15 16। তো দেখতে পাচ্ছ এখানে কত হলো? -288 288 পেলে। এই যে তুমি ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করলে, আমি বলবো তোমার পরিশ্রমটি আর একটু কম হতো যদি আমি এর বিস্তৃতিটা ফার্স্ট রো এর সাপেক্ষে না করে আমি সেকেন্ড রো এর সাপেক্ষে করি। উইথ রেসপেক্ট টু R2 আমি R2 এর সাপেক্ষে যদি বিস্তৃতি করি তাহলে দেখো কত আসে, খেয়াল করো। R2 এর সাপেক্ষে বিস্তৃতি করার সময় এই এলিমেন্ট আসবে ফার্স্ট, কারণ আমি এই রোটাকে ফ্রিজ করব। তো এই এলিমেন্টের চিহ্ন কি? প্রথমে -8, কারণ বিস্তৃতি করতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের যে পজিশন সাইন আছে সেই সাইনটি নিয়ে করতে হয়। তো এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, এর জন্য -8 ইন্টু যখন আমি এই এলিমেন্টটি নিব তখন গুণের নিয়ম একই, উপর থেকে এটার সঙ্গে এটা গুণ হবে, কারণ এই রো আর এই কলাম বাদ দিলে 3 5 15 মাইনাস এখানে গুণ করলে হচ্ছে -21। তো ফর্মুলার মাইনাস আর -21 মিলে হয়ে যাচ্ছে +21। মজার বিষয়, এই রোকে ফ্রিজ করলে এর পরের দুটো দিয়েও গুণ করতে হবে, কিন্তু পরের দুটো দিয়ে করবো না, কারণ পরের দুটো অলরেডি 0 আছে, কারণ 0-র সঙ্গে যে কোনো কিছু গুণ করলে 0ই হবে, ওই জন্য বাদ থাকলো। -8 ইন্টু 21 আর 15 যোগ করলে হচ্ছে 36। এখন এটি গুণ করে দেখো, 6 8 48 4 24 আর 4 28 288 আসলো। তো দেখো যে কোনো রো বা যে কোনো কলাম সাপেক্ষে বিস্তৃতি করতে পারো, যেদিকে সুবিধা হয় সেদিকে অবশ্যই করবে। সবসময় সেই মানে গড় ধরা নিয়ম ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করতে হবে এমন কোনো বিষয় নেই, জাস্ট তোমাকে বিস্তৃতি করতে হবে, মান নির্ণয় করতে হবে, তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেটাতে করবে। এখন এটার ক্ষেত্রেও তাই। এখন এটার ক্ষেত্রে দেখতে গেলে আমি যদি দেখি সবচেয়ে বেশি সংখ্যক 0 আছে এই কলামে, খেয়াল করে দেখো এই কলামে সবচেয়ে বেশি সংখ্যক 0 দেখা যাচ্ছে, অর্থাৎ একটি কলামে 3টি এলিমেন্ট, তাদের মধ্যে 2টি 0 পাচ্ছি আমি। তো আমি বিস্তৃতি করব এখানে C3 সাপেক্ষে উইথ রেসপেক্ট টু
C3। থার্ড রো এর সাপেক্ষে যদি আমি বিস্তৃতি করি তাহলে এখানে থার্ড রো এর এই এলিমেন্টটি 0, তো এটি আমার লেখার দরকার নেই। এর পরে এলিমেন্টটি থাকছে আমার এটা। তো এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। তো আমি নিব মাইনাস, আর এখানে অলরেডি এটি একটা -1, অর্থাৎ এটি হয়ে গেল +1। এবং এই রো এবং এই কলাম বাদ দিলে আমার পড়ে থাকছে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তো 3 × 24 বিয়োগ 5 × 2 = 10, পাচ্ছি 14। তো এরকম ডিরেক্ট শর্টকাট আমরা মান নির্ণয় করতে পারবো যদি আমি যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তৃতি করতে শিখে যাই। তো ডিটারমিনেন্টের বিস্তৃতি আরও একভাবে করা যায়, যেটিকে আমরা সারাস পদ্ধতি বলে থাকি। আমি সবসময় রিকমেন্ড করব তোমার ডিটারমিনেন্টের মান এই পদ্ধতি বের করো। সারাস পদ্ধতি একটি পদ্ধতি তোমাদের জেনে রাখা দরকার, তাই আমি শিখিয়ে দিচ্ছি। দেখো সেখানে কি করে মান নির্ণয় করা হয়। সারাস মেথড। ধরো একটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে সারাস নিয়মের সাহায্যে যদি তুমি মান নির্ণয় করো, তার রুলসটা হচ্ছে প্রথমে ডিটারমিনেন্টে কি তোলো, তোলা হয়ে গেল। এখন এই ডিটারমিনেন্টের যে পর্যন্ত এসে তুমি ঠেকে গেলে, অর্থাৎ থার্ড কলাম লেখার পর আবার প্রথম থেকে আগ পর্যন্ত যতগুলি কলাম আছে সেগুলি লিখতে হবে। মানে এই কলাম লেখার পর এই কলামটি বাদ দিয়ে শুরু থেকে আবার এই দুটো কলাম লিখতে হবে। তাহলে তুমি কি পাবে? A1 A2 A3 B1 B2 B3। এখন রুলস হচ্ছে এখানে তোমার ডায়াগোনাল টানতে হবে। তুমি দেখো এখান থেকে তুমি যদি কর্ণ বরাবর যাও তাহলে তুমি এরকম কর্ণ পাবে। কটি কর্ণ আসলো? 3টি। এই 3টি কর্ণ গুণ করো, কত আসছে? A1 B2 C3 প্লাস দাও পরের কর্ণ B1 C2 A3 প্লাস দাও C1 A2 B3। অর্থাৎ এই যে ডটেড লাইনগুলো দেখছো তুমি, ডটেড লাইনের উপর যতগুলি করে এলিমেন্ট পড়েছে সবগুলো আমি গুণ করেছি। A1 B2 C3, তারপর প্লাস দিয়ে পরের লাইনটি, তারপরে প্লাস দিয়ে পরের লাইনটি। এটি যদি হয়ে যায় এরপর একটি মাইনাস দিতে হবে, এবং মাইনাসের পর তোমরা লিখবে অপোজিট ডিরেকশন থেকে, মানে অপোজিট ডায়াগোনালগুলি। এই পাশ থেকে এবার তুমি কর্ণ দেখো, এরকম আরো 3টা কর্ণ পাবে। এবার এই ব্লু ডটেড লাইনগুলোর উপর যে যে এলিমেন্টগুলো পড়েছে সেই এলিমেন্টগুলো গুণ করো। তাহলে এখানে আসবে B1 A2 C3 প্লাস A1 C2 B3 প্লাস C1 B2 A3। এখন এই মানের থেকে এই মান বিয়োগ করে দিলেই তোমরা ডিটারমিনেন্টের মান পেয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো এই পদ্ধতিতে মান বের করার কোনো যুক্তি হয় না, জাস্ট এইভাবেও ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়, সেটি দেখানো হলো। এটিতে আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে কখন সুবিধা? এটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট ছিল, কিন্তু যখন তুমি এর থেকে হায়ার অর্ডারের ডিটারমিনেন্টে যাবে, অর্থাৎ 4/4 অর্ডারের ডিটারমিনেন্ট যাবে, তখন কিন্তু আমার মনে হয় যে আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিতে মান বের করাটা বেশি সুবিধাজনক হবে। যাই হোক, তোমাদের 4/4 মানে 4th অর্ডারের ডিটারমিনেন্ট নেই, তোমাদের চিন্তার বিষয় নেই। জাস্ট পদ্ধতিটি জেনে রাখবে। বই 2-1টি প্রবলেম আছে যেখানে তোমাকে বলবে সারাস পদ্ধতিতে মান নির্ণয় করো, তো তখন এইভাবে করবে। তো আশা করি বুঝতে পেরেছো ডিটারমিনেন্টকে কী করে বিস্তৃতি করে মান বের করা হয়। এখন আমরা যাচ্ছি এর পরের বিষয় নিয়ে, অর্থাৎ ডিটারমিনেন্টের মাইনর ও কোফ্যাক্টর। তো মাইনর ও কোফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? তো ধরো এরকম ডেট AI যে একটা ডিটারমিনেন্ট যার অর্ডার হচ্ছে n। তো n অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি আমি বলি পার্টিকুলার কোনো একটি এলিমেন্ট AI যে,
তার যদি মাইনর বের করতে চাই, বুঝতে পারছো নিশ্চয়ই যে AI এর মাইনর, অর্থাৎ একটা ডিটারমিনেন্টের ভিতর যতগুলি এলিমেন্ট থাকে প্রত্যেকটার আলাদা আলাদা মাইনর হয়। একটা ডিটারমিনেন্টের একটা মাইনর হয় না, একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের 4টা এলিমেন্ট, অর্থাৎ ওখানে 4টা মাইনর আছে, এবং একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের 3/3 করে, অর্থাৎ 3 × 3 9টা এলিমেন্ট থাকে। এই জন্য একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ভিতর 9টা মাইনর আছে। তো তাহলে এরকম n/n অর্ডারের জন্য n² সংখ্যক মাইনর পাবো আমরা। তো কোনো একটি পার্টিকুলার এলিমেন্ট হচ্ছে aij, তার মাইনরটি কি হবে সেটা বের করা শিখতে পারলেই আমরা ওর সমস্ত এলিমেন্টের মাইনর বের করতে পারবো। দেখো, কোনো একটি এলিমেন্টের মাইনর বলতে বোঝায় একটি ডিটারমিনেন্ট। একটি ডিটারমিনেন্ট কিরকম ডিটারমিনেন্ট? n-1 অর্ডারের ডিটারমিনেন্ট হবে, অর্থাৎ একটি এলিমেন্টের একটি ডিটারমিনেন্টের অর্ডার যদি n হয়, তার মাইনরগুলির অর্ডার হবে n-1, ওটিও একটি ডিটারমিনেন্ট হবে। অর্থাৎ একটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে তার মাইনর হবে সেকেন্ড অর্ডারের একটি ডিটারমিনেন্ট, এবং ডিটারমিনেন্টটি কীরকম হবে? অর্ডার বাই ডিলিটিং, এই কথাটি ভালো করে দেখো, ডিলিটিং ith রো অ্যান্ড jth কলাম। অর্থাৎ কোনো একটি এলিমেন্টের মাইনর বের করতে গেলে ওই এলিমেন্টটি যে রোতে আছে আর যে কলামে আছে সে দুটোকে ডিলিট করে দাও। যেমন তোমরা বিস্তৃতি করার সময় মনে মনে করেছিলে, সেরকম ওই রো আর কলাম বাদ দাও, বাদ দিয়ে বাকি যেটা থাকে একটি ডিটারমিনেন্ট হবে, সেই ডিটারমিনেন্টই হচ্ছে মাইনর। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যখন আমরা ডিটারমিনেন্টের ফার্স্ট বিস্তৃতি করা শিখলাম 3/3 অর্ডার মানে থার্ড অর্ডারের, তখন আমি একটি এলিমেন্ট নেওয়ার পর একটি ছোট ডিটারমিনেন্ট লিখেছিলাম, ওটি হচ্ছে ওই এলিমেন্টের মাইনর। অর্থাৎ একটি এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। তো আমাকে যদি এখানে বলা হয় যে a1 এর মাইনর কত, তো আমি এখানে লিখব মাইনর অফ a1 ইকুয়াল টু, a1 এর মাইনর বের করার জন্য আমার এই রো আর এই কলাম, মানে a1 যে রো আর যে কলামে আছে সেটাকে ডিলিট করতে হবে। তাহলে বাকি থাকছে কত? যেটা ডিটারমিনেন্ট বাকি থাকবে সেটাকে ডিটারমিনেন্ট আকারে লিখলে হয়ে গেল মাইনর b2 c2 b3 c3। এটি হচ্ছে a1 এর মাইনর, এবং যেহেতু মাইনর একটি ডিটারমিনেন্ট সুতরাং এরও একটি মান থাকবে, এবং তুমি মানটি বের করে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এখন যদি মনে করা যায় যে আমার c2 এর মাইনর দরকার, ধরো তুমি c2 এর মাইনর জানতে চাচ্ছ, তো c2 এর মাইনর এই একই নিয়মে বের করবে। তো c2 এর ক্ষেত্রে তুমি এই c2 যে রোতে আছে আর যে কলামে আছে সেটি বাদ দাও, তাহলে c2 হচ্ছে সেকেন্ড রোতে এবং থার্ড কলামে, তাহলে সেটি বাদ দিলে থাকে মাইনর অফ c2। থার্ড রোয়ের এলিমেন্টটা বাদ দিলে উপরে থাকছে a1 b1 এবং এই রো বাদ a3 b3। এখানে এতগুলো লাইন টেনেছি বলে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। দেখো c2 এর যখন মাইনর বের করবে তখন এই রোটি মনে মনে বাদ দাও, এই কলামটি বাদ দাও, থাকবে হচ্ছে a1 b1 a3 b3, a1 b1 a3 b3, এবং মাইনরও একটি ডিটারমিনেন্ট, তাই এর তোমরা মান পাবে। এতক্ষণে বুঝতে পেরেছো একটি ডিটারমিনেন্টের যতগুলি এলিমেন্ট থাকবে প্রত্যেকটি আলাদা আলাদা করে মাইনর থাকবে। এখন মজার বিষয় হচ্ছে একটি 2/2 অর্ডারের যদি ডিটারমিনেন্ট থাকে তাহলে তার মাইনর কি হবে। যেমন দেখো 2/2 অর্ডারের একটি ডিটারমিনেন্ট আমি নিচ্ছি, ধরো a1 b1 a2 b2, এখানে a1 এর মাইনর অফ a1 এর রো কলাম বাদ দিলে হবে b2। একইভাবে মাইনর অফ আমি যদি বলি b1, তাহলে b1 এর রো আর কলাম বাদ দিলে থাকে a2। মাইনর অফ যদি বলি a2 এর মাইনর এই রো আর কলাম বাদ দাও, তাহলে হয়ে যাবে b1, আর মাইনর অফ এখানে b2 এর রো আর কলাম বাদ দিলে থাকে হচ্ছে a1। তো এইভাবে কোনো একটি ডিটারমিনেন্টের এলিমেন্টগুলির মাইনর বের করি আমরা, আর যদি ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট হয় তাহলে তার মাইনর কোনো থাকছে না, কারণ একটি এলিমেন্ট ও রো আর কলাম বাদ দিলে কিছুই থাকে না, অর্থাৎ তুমি এটিকে 0 বলতে পারো। তো এই হলো মাইনর বের করার পদ্ধতি। তোমরা মাইনর শিখে গেলে। এখন আমরা দেখব কোফ্যাক্টর।
তো মাইনর যখন শিখে গেছো কোফ্যাক্টর খুব সহজ, আমি লিখে দিচ্ছি, দেখো কোফ্যাক্টরের রুলস কি। তো আমার মনে হয় ওই বিষয়টা আবার লিখতে হবে। লেট aij be a determinant of nth order। আমি আই জে ডিফাইন করছি না এখানে, বললাম এটি একটি nth অর্ডারের ডিটারমিনেন্ট। দেন কোফ্যাক্টর অফ aij, aij এলিমেন্টটির কোফ্যাক্টর কত হবে। এর আগে ডিটারমিনেন্টের ক্ষেত্রে, সরি মাইনরের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওই এলিমেন্টটি যে রো কলামে অবস্থিত সেই রোকে বাদ দিয়ে বাকি ডিটারমিনেন্টটা লিখলে হয় ওর মাইনর। কোফ্যাক্টরটি আরও সোজা যদি মাইনর তোমরা মনে রাখো, কারণ -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু মাইনর অফ aij, অর্থাৎ কোফ্যাক্টর ইকুয়াল টু মাইনর যা হবে সেটি হবে, তার সঙ্গে ওই জায়গার পজিশন সাইনটা হবে। তো আমি এটিকে একটু সহজভাবে বলি এরকম, মাইনর উইথ পজিশন সাইন। অর্থাৎ কোনো একটি মাইনর যদি চিহ্ন সহ আমি লিখি, ওই যে এলিমেন্টের মাইনর সেই এলিমেন্টের চিহ্নের সঙ্গে যদি আমি মাইনর লিখি তাহলে সেটি হয়ে যাবে কোফ্যাক্টর। কারণ মাইনর লেখার সময় কোনো চিহ্ন আমরা ব্যবহার করিনি। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এবার আমি উপরটা মুছে দিচ্ছি, একটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে চেক করি। ধরো একটি ডিটারমিনেন্ট a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আমরা প্রথমে দেখব a1 এর মাইনর অফ a1 ইকুয়াল টু কি হবে, এই রোয়ার কলাম বাদ দিলে থাকবে b2 c2 b3 c3, এটি ছিল মাইনর। দেন কোফ্যাক্টর অফ a1, তাহলে a1 এর যখন মাইনর বের করলাম, কোফ্যাক্টর বের করার জন্য আমার কোনো পরিশ্রম করতে হবে না, কারণ মাইনর তো বের হয়ে গেছে। এখন এই এলিমেন্টের চিহ্ন কি তোমরা জানো, এই জায়গায় চিহ্ন কি হয়, প্লাস হয়, তাই প্লাস চিহ্ন হবে। এখন প্লাস চিহ্ন আমরা জানি যে দিলেও চলে না দিলেও চলে, তাই প্লাস চিহ্ন আমি যদি না লিখি তাহলে শুধু এর মাইনরটা লিখলেই চলবে, b2 c2 b3 c3। কারণ এই জায়গার মাইনর, এই জায়গার চিহ্ন এবং তার মাইনর গুণ করে যা হবে সেটি হবে কোফ্যাক্টর। এবার দেখি মাইনর অফ ওর এলিমেন্ট b1, b1 এর মাইনর, এর রো আর কলাম বাদ দিব, তাহলে থাকবে আমার a2 c2 a3 c3। ঠিক আছে তো, a2 c2 a3 c3। এবার যখন আমি কোফ্যাক্টর লিখব তখন ওই একই এলিমেন্টের কোফ্যাক্টর বের করার জন্য, যেহেতু b1 এর চিহ্ন মাইনাস, তাই আমি মাইনাস দিয়ে এটা মাইনাস ছিল সেটি বসাবো, a2 c2 a3 c3। তো বুঝতেই পারছো এরকম 9টি এলিমেন্টের যেমন মাইনর আছে তেমন তাদের কোফ্যাক্টরগুলো আছে। এখন তোমরা হয়তো ভাবছো তাহলে কি কোফ্যাক্টর বের করার জন্য আগে মাইনর বের করতে হবে? তুমি চাইলে নাও বের করতে পারো, কারণ তোমার যদি মনে হয় তুমি ডাইরেক্ট b1 এর কোফ্যাক্টর বের করবে, তাহলে লিখবে কোফ্যাক্টর অফ b1, এই জায়গার চিহ্নটি বসিয়ে দিয়ে তারপর মাইনর হিসাব করেই বসিয়ে দাও। অর্থাৎ কোফ্যাক্টর বের করলে মাইনাস তুমি ইজিলি পাচ্ছ, বা মাইনর বের করলেও কোফ্যাক্টর পেয়ে যাচ্ছ, দুটি একই সঙ্গে নিয়ে আসা যায়। তো এই ছিল কোফ্যাক্টর ও মাইনর বিষয়ে। তো এখন আমরা এক্সারসাইজ থেকে দুটি মাইনর এবং কোফ্যাক্টর। তো ভিউয়ার্স, এখন আমরা এক্সারসাইজ থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। এক্সারসাইজ 2 এর অতি সংক্ষিপ্তের এরকম একটি 1 নম্বর কোশ্চেন, ডিটারমিনেন্ট 3x 7 2 4 ইকুয়াল টু 10 হলে x এর মান কত। খুব সিম্পল, ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে দাও, 3x ইন্টু 4, অর্থাৎ এখানে হচ্ছে 12x মাইনাস 14 ইকুয়াল টু 10, which implies 12x equal to 24,
দেয়ারফর এক্স ইকুয়াল টু 2। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে থার্ড অর্ডারের এবং এর প্রত্যেকটি মাইনর ও কোফ্যাক্টর বের করতে বলেছে। তো দেখো কীভাবে করতে হবে। তো আমরা প্রথমে শুরু করি জিরো এর মাইনর ইকুয়াল টু 0 এলিমেন্টটির রো এবং কলাম বাদ দিয়ে বাকি যে ডিটারমিনেন্টটা থাকছে, তো তোমরা এভাবে লিখতে পারো 5 0 7 1। তো এর মাইনর হচ্ছে, হিসাব করলে পাবো 5 - 0 দ্যাট ইজ 5। মাইনর হয়ে গেল। এরপরে লিখবো 2 এর মাইনর। 2 এর মাইনর হবে রো কলাম বাদ দিলে, আমি একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, আচ্ছা না লিখেই দিই, 1 0 3 1। এখানে পাবো আমরা 1 - 0 দ্যাট ইজ 1। তারপর 6 এর মাইনর, 6 এর রো কলাম বাদ দিলে হবে 1 5 3 7, অর্থাৎ এখানে হবে 7 - 15 ইকুয়াল টু -8। তারপর আসছে 1 এর মাইনর। 1 এর মাইনর লেখার সময় 2 6 7 1 2 6 7 1 ইকুয়াল টু 2 - 42 ইকুয়াল টু -40। তো এইভাবে তোমরা 9টা এলিমেন্টের মাইনর পরপর নিচে বের করবে এবং মাইনরগুলি বের হয়ে গেলে পাশে লিখবে কোফ্যাক্টর। কোফ্যাক্টরের বাংলা হচ্ছে সহগুণনীয়ক। বইয়ে তোমরা সহগুণনীয়ক হিসেবে পাবে। সহগুণনীয়ক মানে হচ্ছে কোফ্যাক্টর। দেখো 0 এর মাইনর যা ছিল, 0 এর পজিশন সাইন কী ছিল? প্লাস ছিল, অর্থাৎ এর মাইনর যা কোফ্যাক্টর তাই হবে। কিন্তু 2 এর মাইনর আসলে আমার 1, এর কোফ্যাক্টর হয়ে যাবে -1, কারণ আমরা জানি মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে শুধু অতিরুকি পার্থক্য শুধুমাত্র চিহ্নের। এরপর 6, এর চিহ্ন প্লাস, এই জন্য 6 এর মাইনর যা ছিল কোফ্যাক্টর তাই থাকবে। এরপর আসছি আমরা 1, 1 এর মাইনর পেয়েছি আমরা -40, কিন্তু 1 এর পজিশন যা চিহ্ন সেটা হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে +40। এইভাবে প্রত্যেকটার কোফ্যাক্টর তোমরা বের করবে। কোশ্চেন নাম্বার 3 সংক্ষিপ্ত থেকে নেওয়া, যেখানে ডেল্টা ইকুয়াল টু এরকম একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং দেখাতে বলেছে ডেল্টার ভ্যালু 2 এবং 4 এর মধ্যে থাকবে। তো দেখো কী করে করতে হবে, আমি এটি মুছে দিচ্ছি। তো এই হচ্ছে ডেল্টা, এটিকে তোমরা এক্সপ্যান্ড করো, অর্থাৎ বিস্তৃতি করে দাও। শুরু করলাম আমি 1 × কোনাকুনি গুণ করলে এখানে পাবো 1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা। আবার দেখো 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, ফর্মুলার মাইনাস এবং এই দুটো গুণ করলে হবে মাইনাস সাইন স্কোয়ার, এই জন্য হয়ে গেল প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপর আমি নেব মাইনাস সাইন থিটা, অর্থাৎ আমি এখানে ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করছি। তো এই এলিমেন্টের জন্য গুণ হবে এটি মাইনাস সাইন থিটা, আর এটা একটা গুণ করলে হয়ে যাবে আর একটি মাইনাস সাইন থিটা, কিন্তু সূত্রে মাইনাস মিলে হয়ে যাবে প্লাস সাইন থিটা। গেল। এরপর আমরা আসবো পরের +1 দিয়ে, এটার সঙ্গে যখন নেব তখন এই দুটো গুণ হবে আগে, অর্থাৎ মাইনাস সাইন থিটা এবং মাইনাস সাইন থিটা গুণ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, এবং এরপর ফর্মুলার মাইনাস এবং এই দুটো গুণ করলে হবে -1, অর্থাৎ +1। বিস্তৃতি হয়ে গেছে আমাদের। এখন আমরা দেখবো এখানে কত হয়, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই পয়েন্টটি 0, অর্থাৎ -0 প্লাস সাইন স্কোয়ার থিটা +1, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 2 + 2 সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হবে। যেহেতু এটি স্কোয়ার, অবশ্যই সেটি 0 থেকে বড় হবে এবং সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে স্কোয়ারের সর্বোচ্চ মান 1ই থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ারের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, যেটা ইমপ্লাইজ করবে, যদি আমি এটার কথা চিন্তা করি এখানে 2 সাইন স্কোয়ার লাগবে, তাই আমি পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। তো 0 <= 2 সাইন স্কোয়ার থিটা <= 2, অর্থাৎ
এখন আমি সবাইকে 2 দিয়ে যোগ করে দেব, যেহেতু এখানে 2 + 2 sin স্কয়ার লাগবে। তাহলে 2 যদি আমি যোগ করি তাহলে 0 এর সঙ্গে 2 যোগ করলে হবে 2, এখানে 2 যোগ করলে হবে 2 + 2 sin স্কয়ার থিটা, এবং এখানে 2 যোগ করলে হবে 4। অর্থাৎ এটি ইমপ্লাইজ করছে 2 ≤ এই 2 + 2 sin স্কয়ার থিটা, যেটা আমার ছিল ডেল্টা। অর্থাৎ আমি এখানে লিখব ডেল্টা এবং ফাইনালি <= 4। এই ছিল আমাদের প্রুফ। সংক্ষিপ্তের 7 নম্বর প্রশ্ন। এখানে এ এবং বি দুটি ম্যাট্রিক্স এবং প্রমাণ করতে দিয়েছে det AB = det A × det B। তোমরা কোশ্চেন নাম্বার 2তে অতি সংক্ষিপ্তে দেখেছিলে যে det 2A = 2 det A প্রমাণ করতে বলেছিল। ওখানে কিন্তু এ একটি ডিটারমিনেন্ট ছিল, যার জন্য নিয়মটা অন্য ছিল। যাই হোক, এখানে তোমাদের যেভাবে বলেছে আমরা সেভাবেই করব। খুব সিম্পল। প্রথমে আমরা এবি বের করে নিব। তো এ দেওয়া আছে, এটা যেহেতু এ এবং বি দুটি ম্যাট্রিক্স, তাই এখানে আমরা ম্যাট্রিক্স গুণে যাব। তো এ হচ্ছে 2 5 2 1 এবং বি হচ্ছে 4 -3 2 5। তো গুণের নিয়ম অনুযায়ী আমরা যেটা পাবো, এখানে 4 দুগুণে 8 যোগ 10, এখানে পাবো -6 যোগ 25, তারপর সেকেন্ড রোতে আসছি আমরা 8 যোগ 2, সেকেন্ড রো সেকেন্ড কলাম, অর্থাৎ -6 + 5। এখন পাচ্ছি আমরা 18 19 10 -1। তো দেখতে পাচ্ছ এটা আমাদের এবি একটি ম্যাট্রিক্স। দেয়ারফর det AB। এখন যখন আমি det ভ্যালু নিচ্ছি, তখন এটি একটি ডিটারমিনেন্ট হয়ে যাবে, অর্থাৎ 18 19 10 -1, যার ভ্যালু আমরা পাবো -18 -190, ইট ইজ -208। এটি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ LHS এর ভ্যালু আমরা এটা পেলাম। এখন আমরা দেখব det A এবং det B এর ভ্যালু। অলসো det A অর্থাৎ একটি ডিটারমিনেন্ট 2 5 2 1, যার ভ্যালু হবে 2 - 10 = -8, এবং det B যেটা হচ্ছে 4 - 3 2 5, যার ভ্যালু পাবো আমরা 20 + 6, দ্যাট ইজ 26। এখন আমাদের ভেরিফাই করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে কিনা। আমি উপর থেকে কোশ্চেনটি সহ মুছে দিচ্ছি এক লাইন। দেখো, দেয়ারফর LHS = আমাদের কত ছিল, det AB = মাইনাস ছিল একটা, -208, RHS = det A det B। তো det এর ভ্যালু হচ্ছে আমাদের -8 এবং det B এর ভ্যালু হচ্ছে 26। এই দুটো মাল্টিপ্লাই করলে পাবো আমরা -208। দেয়ারফর আমাদের প্রুভ হয়ে গেল det AB = det A × det B। তো ভিউয়ার্স, এই ছিল এক্সারসাইজ 2 এর প্রবলেমগুলি। তোমরা এইভাবে সলভ করো। আশা করি এই চ্যাপ্টার সলভ করতে কোনো প্রবলেম হবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।